Recording in progress. আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে লাস্ট ক্লাসে যে টপিকটা দেখতেছিলাম সেটার নাম ছিল অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন। তো অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের বেসিক যেগুলো আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে ক্রিয়েট হয় এবং অ্যাকশন পটেনশিয়ালটা বেসিক্যালি কিভাবে আমরা অ্যাকশন পটেনশিয়ালের বেসিক যেই আমাদের আয়ন সাইজ আছে এবং অ্যাকশন পটেনশিয়ালের বেসিক যে আইডিয়া গুলো আছে, অ্যাকশন পটেনশিয়াল বিভিন্ন যে পটেনশিয়াল গুলো আছে সেগুলো আমরা লাস্ট দিন দেখছিলাম। তো সেটা আমরা যেগুলো জিনিসগুলো ডিসকাস করছিলাম সেগুলো যদি একটু মনে থাকে তাহলে হয়তো আপনাদের মনে আছে যে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা আছে সেই অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হয় কোথায়? ক্রিয়েট হয় আমাদের সেলের মধ্যে। তো সেলের মধ্যে যে অ্যাকশন পটেনশিয়াল হয়, তো সেলের মধ্যে আমাদের মনে হয় ধারণা আছে সেটা হচ্ছে আমাদের দুই রকম ফ্লুইড ছিল। একটা ছিল সেলের ভিতরের ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটা ছিল এক্সট্রাসেলুলার ফ্লুইড, ঠিক না? তো এই ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আয়নিক পটেনশিয়ালে একটা ডিফারেন্সের কারণেই আসলে কি হতো, আমাদের এই যে বায়োইলেকট্রিক পটেনশিয়ালটা আছে সেটা ক্রিয়েট হতো। এই যে বায়োইলেকট্রিক পটেনশিয়ালটা ক্রিয়েট হতো সেটার যে বেসিক ডিসকাশন গুলো সেগুলো আমরা মনে করছিলাম সেটা হচ্ছে সেলটা যখন রেস্টে থাকে তখন সেলটার আশেপাশে একটা মেমব্রেন আছে। এই মেমব্রেনটা কি হিসেবে কাজ করতো জানি, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি, কিন্তু সেটা কি হিসেবে কাজ করতো? একটা ফিল্টার হিসেবে কাজ করতো। সেমি পারমিয়েবল মেমব্রেন এবং এই মেমব্রেনটা ছিল আসলে কি সেমি পারমিয়েবল মেমব্রেন, তার মানে কিছু অ্যামাউন্ট অফ আয়নকে সে পাস করতে দেয়, কিছু অ্যামাউন্ট অফ আয়নকে সে ব্লক করে দেয়। তো এর কারণে আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে পটাশিয়াম আর ক্লোরিন ভিতরে ঢুকতে পারতো, কিন্তু সোডিয়ামটা ব্লক হয়ে যেত। এবং সোডিয়াম ব্লক হওয়ার কারণে আমাদের সেলের বাইরে অনেক সোডিয়াম থাকতো, এবং তার কারণে আমাদের যে ভিতরের পটেনশিয়ালটা আছে বাইরের সাপেক্ষে সে পটেনশিয়ালটা একটা নেগেটিভ পটেনশিয়াল হতো। এবং সেই পটেনশিয়ালটাকে কি বলা হতো, যেহেতু সেলটা রেস্ট অবস্থায় আছে সেই জন্য এই পটেনশিয়ালকে বলা হতো রেস্টিং। এবং রেস্টিং পটেনশিয়ালটা অলওয়েজ নেগেটিভ আসতো। কেন নেগেটিভ আসতো? তার কারণ হচ্ছে অলওয়েজ পটেনশিয়ালটা মেজার করা হয় ভিতরের পটেনশিয়াল উইথ রেসপেক্ট টু বাইরের পটেনশিয়াল। তার মানে আমাদের বাইরে যে ইলেকট্রোডটা আছে সেটা আসলে কিসের ইলেকট্রোড? সেটা হচ্ছে আমাদের রেফারেন্স ইলেকট্রোড। আর আমরা ইলেকট্রোড যেটা সেলের ভিতরে দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের রেকর্ডিং ইলেকট্রোড। এবং যেহেতু আমাদের বাইরে অনেক বেশি অ্যামাউন্ট অফ সোডিয়াম আছে, বাইরে অনেক বেশি পজিটিভ ভিতরের তুলনায়, সেজন্য আমাদের এই পটেনশিয়ালটা অ্যাকচুয়ালি কি আসতো রিলেটিভ নেগেটিভ পটেনশিয়াল। অ্যাকচুয়ালি এটা পজিটিভ, কিন্তু বাইরের সাপেক্ষে কম পজিটিভ থেকে এটা আসলে নেগেটিভ পটেনশিয়াল আসতো। এবং এই পটেনশিয়ালকে বলা হয়তো কি কি পটেনশিয়াল বলা হয়তো? এটাকে বলা হয়তো রেস্টিং পটেনশিয়াল। এবং রেস্টিং পটেনশিয়ালটা বের করার আরেকটা সূত্র আছে যেটাকে বলে নার্নস ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা সূত্রটা অনেকটা এরকম, প্লাস মাইনাস 61 লগ C0/C1। C0 হচ্ছে আউটসাইডের যে আপনার আয়নটা আছে সেটার কনসেন্ট্রেশন, আর CI হচ্ছে ইনসাইডে যে আয়ন গুলো আছে সেটার কনসেন্ট্রেশন। তো আপনার আয়নের পরিমাণ বা আয়নের কনসেন্ট্রেশনের পরিমাণ জানতো আমরা আসলে রেস্টিং পটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারি। একদম মনে করেন আপনি একটা মাল্টিমিটার কানেক্ট না করলেও বা একটা আয়নিক ভোল্টমিটার কানেক্ট না করলেও আপনি আসলে এটা ক্যালকুলেট করতে পারেন। আচ্ছা, তো আমরা তাহলে সেলটা যখন রেস্ট থেকে অ্যাকশনে যাবে, অ্যাকশনে যাওয়ার কনসেপ্টটা কি ছিল যদি আমাদের মনে থাকে তাহলে হয়তো মনে আছে, বাইরে থেকে যদি কোনো রকম স্টিমুলেশন, এবং এই স্টিমুলেশনের কারণে যদি আমাদের ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যায় তখন কি হতো? কি হতো? তখন আমাদের এই যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে এগুলোর মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম গুলা ঢুকা শুরু করতো। হিউজ সোডিয়াম ঢুকা শুরু করতো। সোডিয়াম যেহেতু অনেক বেশি ঢুকে যেতেছে এবং এই ঢুকতে 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 তার কারণে আমাদের কি হতো, ভিতরে যে পটেনশিয়ালটা ছিল নেগেটিভ সেই পটেনশিয়ালটা আস্তে আস্তে এখন কি পটেনশিয়াল হয়ে যেত, সেটা জিরো, তারপর আস্তে আস্তে পজিটিভ পটেনশিয়ালে পরিণত হতো। তার মানে আমাদের যে পটেনশিয়ালটা আগে ছিল নেগেটিভ সেটা আস্তে আস্তে পজিটিভ একটা পটেনশিয়ালে চলে যাবে। তার কারণ কি, সোডিয়াম গুলা বাইরে থেকে ভিতরে ঢুকা শুরু করতেছে। তো যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, পটাশিয়াম গুলো আস্তে আস্তে বের হবে। তো পটাশিয়াম গুলো যদি ভিতর থেকে বাইরে চলে যায় তাহলে আমরা বলতে পারি আমাদের যে পজিটিভ পটেনশিয়ালটা আছে সেটা আর একটু কমতে থাকবে। তার মানে ব্যাপারটা আসলে কিরকম,
আমাদের নর্মালি মাইনাস পটেনশিয়াল, তারপর পটেনশিয়ালটা আপনার একটা পজিটিভ হয়ে গেল, সোডিয়াম পটাশিয়াম দুইটা যখন বের হওয়া ঢুকার হারটা সমান হবে তখন একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে, যেটাকে আমরা প্লাটো ফেজ বলি। তারপর যখন পটাশিয়াম বের হতে থাকে তখন এটা আবার নেগেটিভ দিকে চলে যায়, রাইট? এটাই তো আমরা দেখছি, ঠিক না? কিন্তু এখানের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল, দেখি আপনাদের কার মনে আছে। এখানে যে এই যে পটাশিয়ামটা বের হইতো, এটা কি শুধুমাত্র পটাশিয়াম দ্বারাই কন্ট্রোল হতো নাকি অন্য কিছু এটার উপর ছিল? এই যে সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম ভেরি পাম্প। গুড, এখানের মধ্যে আসলে শুধু পটাশিয়াম ছিল না, এখানে একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতো, এবং তার কাজ কি ছিল, সে ভিতর থেকে 3টা সোডিয়ামকে বাইরে পাঠায়, বাইরে থেকে 2টা পটাশিয়ামকে ঢুকায় যায়, এবং তার কারণে কার্ভটা আরো বেশি স্টেপ হতো। এবং এটার যে নাম ছিল সেটা যদি আপনাদের মনে থাকে তাহলে হয়তো মনে আছে, এইটার নাম কি ছিল? ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। আর এইখানে এই পার্টটা যখন সে আবার পোলারাইজ হয়ে যাচ্ছে এটার নাম ছিল ডিপোলারাইজেশন। রিপোলারাইজেশন। তো বেসিক্যালি আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন আছে এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আজকের পর থেকে আমাদের কখনোই ভুল হওয়া চলবে না। সেটা হচ্ছে কি, এটা নর্মালি একটা রেস্টিং পটেনশিয়ালে থাকে, এরপর যদি বাইরে থেকে স্টিমুলেশন এসে এখানের মধ্যে কি করে থ্রেশহোল্ড পটেনশিয়াল এটাকে নিয়ে যেতে পারে, তাহলে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়, এবং সোডিয়াম ওপেন হয়ে গেলে এখানের মধ্যে ডিপোলারাইজেশন ঘটে, এবং ডিপোলারাইজেশন হওয়ার পর সোডিয়াম সব ভিতরে ঢুকে যায়। এরপর ভিতরের সোডিয়াম গুলো বাইরে যাওয়া এবং পটাশিয়ামের মধ্যে একটা ব্যালেন্স করার জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, এই ব্যালেন্স আউটের কাজটা শুরু করে। তখন বেসিক্যালি যে ঘটনা ঘটে সেটার নাম হচ্ছে কি, রিপোলারাইজেশন। এবং রিপোলারাইজেশন হয়ে এক সময় আবার সে আগের অবস্থা চলে যায়, তার মানে বাইরে সব সোডিয়াম ভিতরে সব পটাশিয়াম, তার মানে আবার সেই রেসিং পটেনশিয়ালটা এখানের মধ্যে চলে আসে। এবং এই যে ঘটনাগুলো ছিল সেখান থেকে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট প্যারামিটার যদি একটু মনে করে দেখি, তাহলে আমাদের হয়তো মনে আছে একদম ইনিশিয়াল এখানে কি থাকে, রেস্টিং পটেনশিয়াল। তারপর এখানের মধ্যে আমরা যদি বাইরে থেকে স্টিমুলেশন দেই তখন আমাদের কোন পটেনশিয়ালটা ক্রিয়েট করতে হবে, থ্রেশহোল্ড পটেনশিয়াল। যদি আমি থ্রেশহোল্ড পটেনশিয়াল নিতে পারি তাহলে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হবে। যদি আমার স্টিমুলেশনটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে না যায় তাহলে এখানের মধ্যে কি হবে, পটেনশিয়াল ক্রিয়েট না হয় অনেকগুলো অ্যাটেম্প ফেইলড হয়ে যেতে পারে। তার মানে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছায় নাই, কিন্তু স্টিমুলেশনের কারণে এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ম্যাগনিটিউড আনতে পারে নাই, তখন আসলে কি হবে, তখন এখানের মধ্যে হয়তো বা এই পটেনশিয়ালটা একটু বাড়াইতে পারবে কিন্তু অ্যাকশন পটেনশিয়ালটা বেসিক্যালি ক্রিয়েট হবে না। এবং এই যে স্টিমুলেশনের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি যদি না থাকে তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের থ্রেশহোল্ড পটেনশিয়ালে যাচ্ছে না, এবং তার কারণে আমাদের অ্যাকশন পটেনশিয়ালও কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তাহলে এই যে ঘটনা ছিল সেটা একটা নাম ছিল, কারো কি মনে আছে এটাকে, এই অ্যালগরিদমটাই কি বলা হয়? এই অ্যালগরিদমটার একটা নাম ছিল, এই যে থ্রেশহোল্ড পটেনশিয়ালে না পৌঁছাইলে স্টিমুলেশনের একটা, অল অর নান থিওরি। ভেরি গুড ভেরি গুড, সেটার নাম ছিল অল অর নান থিওরি। অল অর নান থিওরিটা কি, সেটা হচ্ছে যদি আপনি স্টিমুলেশনটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি দিয়ে এটার মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করতে পারে তাহলে পারফেক্ট, আদারওয়াইজ এখানে কি হবে না, এখানে কোনো আপনার পটেনশিয়ালি ক্রিয়েট হবে। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ছিল, এবং এই যে ইম্পর্টেন্ট প্যারামিটারটা ছিল সেখানের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করতেছিলাম। সেটা হচ্ছে যদি আপনাদের একটু মনে থাকে তাহলে হয়তো মনে আছে, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কতগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে ডিসকাস করছিলাম। কি কি ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা একটু যদি ড্র করি, একটু আপনাদের এইবার তাহলে আমরা আরো কিছু ইনফরমেশন অ্যাড করি এটার মধ্যে। তাহলে এটার মধ্যে ইনিশিয়ালি কি আছে, রেস্টিং পটেনশিয়াল। এটার মধ্যে আমি বাইরে থেকে স্টিমুলেশন দিলাম, কোন পটেনশিয়াল নিতে হবে, থ্রেশহোল্ড পটেনশিয়াল চলে গেলে তারপর কি হবে, সোডিয়াম ঢুকা শুরু করবে, ডিপোলারাইজেশন, তারপর সোডিয়াম পটাশিয়াম ইকুইলিব্রিয়াম, প্লাটো ফেজ, তারপর সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে জিনিসটা বের হয়ে যাবে, সব সোডিয়াম গুলা বাইরে চলে যাবে, আবার আগের মতো অবস্থায় চলে যাবে। তো আগের মতো অবস্থায় যদি এমন হতে পারে বাইরে সব বেশি পরিমাণে মনে করেন পটাশিয়ামও চলে গেছে, বেশি নেগেটিভ হয়ে গেছে, তারপর একটা সময় গিয়ে এখানের মধ্যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ঠিক না? তাহলে দেখেন এখানের মধ্যে ওভারশুট হচ্ছে, আন্ডারশুট হচ্ছে। তো আমরা মোটামুটি এখানের মধ্যে অনেকগুলো অসিলেশন পাচ্ছি। তো এই অসিলেশনটার মধ্যে আমরা যদি একটু মনে করে দেখি তাহলে আমাদের হয়তো মনে আছে এই যে পিক ভ্যালুটা আছে, এই পিক ভ্যালুটা আসলে ভ্যারি করে। তো এটা আমরা বলতেছি এই যে পালসটা ক্রিয়েট হচ্ছে এটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এবং এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে যেই সময় স্টিমুলেশনটা আসলো এর মানে থ্রেশহোল্ড পটেনশিয়াল ক্রিয়েট হলো, এই অবস্থা থেকে সে আগের অবস্থায় না যাওয়া পর্যন্ত টাইমটাকে আমরা কি বলতেছিলাম, রিফ্র্যাক্টরি। ভেরি গুড ভেরি গুড, রিফ্র্যাক্টরি পিরিয়ড।
এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ছিল, এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে বাইরে থেকে স্টিমুলেশন আসলেও কোনো লাভ নাই, নতুন কোনো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডের আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে এই যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়া পর্যন্ত যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা, এটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবং এই অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা সকল কেসেই এটা থাকবে। তার মানে যখন অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে, মানে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু মোটামুটি আমাদের ফিক্সড, এটা সকল কেসে এটা থাকবে। এবং এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর রিফ্র্যাক্টরি পিরিয়ডের আরেকটা অংশ কিন্তু রয়ে গেল, সেটা কোনটা? এই যে আমাদের এখানের মধ্যে এমন হইতে পারে বেশি পরিমাণ নেগেটিভ হয়ে গেছে, তার মানে বেশি পরিমাণ আপনার সোডিয়াম বাইরে, পটাশিয়ামও বাইরে বেশি পরিমাণ, তারপর পটাশিয়াম গুলো ঢুকলো, এই যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাওয়া পর্যন্ত টাইমটা, এই যে টাইমটা, এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওয়াই ইট ইজ রিলেটিভ? বিকজ এই যে পার্টটা আছে, মানে কি পরিমাণ আপনার আসলে সোডিয়াম বাইরে চলে যাবে, কি পরিমাণ পটাশিয়াম বাইরে থাকবে, এবং সেটা আবার কখন রেস্টিং পটেনশিয়াল আসবে, সেটা কিন্তু সেল টু সেল ভ্যারি করে। ঠিক আছে, যেহেতু এটা ভেরিয়েবল এবং এইটা সেল টু সেল এর উপর বেস করে এটার আসলে প্যারামিটারের ভ্যালুটা বা টাইমটা ডিফার হতে পারে, সেই জন্য এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড ছিল, সেটার কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। রিফ্র্যাক্টরি পিরিয়ডের কনসেপ্টটা কি? রিফ্র্যাক্টরি পিরিয়ডের কনসেপ্টটা হচ্ছে, আমার যখন সেলটা একবার স্টিমুলেশন হয়ে গেল, এই স্টিমুলেশন হওয়ার পর সে আবার রেস্টিং পটেনশিয়াল পৌঁছানো পর্যন্ত টাইমটাকে বলা হচ্ছিল কি? রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো এই যে টাইমটা আছে, এই টাইমটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তার মানে আমার যখন ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন হচ্ছে, আমার যখন ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন হচ্ছে, এই যে পার্টটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা সবসময় থাকবে, মানে এটা একদম কনস্ট্যান্ট থাকবে, এটা টাইমটা হয়তো ভ্যারি করতে পারে কিন্তু এটা অলওয়েজ থাকবে। আর যখন এটা মাইনাস থেকে আবার রেস্টিং পটেনশিয়াল আসা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটাকে বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে আমরা বলতে পারি এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে, এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কিন্তু অলওয়েজ আসলে সেম কনসেপ্ট। রিফ্র্যাক্টরি পিরিয়ডের কনসেপ্টটা কি? রিফ্র্যাক্টরি পিরিয়ডের কনসেপ্টটা হচ্ছে, এই সময়ের মাঝখানে আমার অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হচ্ছে, এবং এর মাঝখানে যদি বাইরে কোনো স্টিমুলেশন আসে, স্টিমুলেশন আসলেও কি হবে? কোনো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না। ওকে, তো এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটার মধ্যে আমরা জানতে পারলাম দুইটা ভাগ, একটা হচ্ছে কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, আর একটা হচ্ছে কি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবং রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ভ্যারি করতে পারে। তো এইটা থেকে মোটামুটি তাহলে আমরা এই জিনিসটা এখন বুঝতে পারলাম যে অ্যাকশন পটেনশিয়াল কনসেপ্টটা তাহলে কিরকম। অ্যাকশন পটেনশিয়াল কনসেপ্টটা হচ্ছে, রেস্টিং পটেনশিয়ালকে স্টিমুলেশন দিলেন, পটেনশিয়াল থেকে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আবার যখন আপনি স্টিমুলেশন বাইরে থেকে দিবেন, তখন আবার কি সেটা যদি থ্রেশহোল্ড পটেনশিয়াল পৌঁছে যায়, আবার অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এর মানে যদি আপনি স্টিমুলেশন, কিন্তু নতুন কোন অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না, কারণ রিফ্র্যাক্টরি পিরিয়ডের মাঝখানে। তারপরে এরা আবার রেস্টে আছে, এই অবস্থায় আবার স্টিমুলেশন আসলে থ্রেশহোল্ড পটেনশিয়াল যদি পৌঁছাতে পারে, সে আবার ম্যাগনিটিউডটা সাফিসিয়েন্ট না, তাহলে কি হবে? অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। যদি স্টিমুলেশনের ম্যাগনিটিউডটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ না হয়, কেন? থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানো পর্যন্ত সাফিসিয়েন্ট না হলে এখানে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? কারো কি এই জায়গায় কনফিউশন আছে? এগুলো কিন্তু আমরা মোটামুটি লাস্ট দিন যেগুলো দেখছি সেটার সাথে একটু কিছু অ্যাড করবো। কারো কি কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। যদি কনফিউশন না থাকে, এইবার তাহলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা যে স্টিমুলেশনটা বলতেছি, এই স্টিমুলেশনটা আসলে কি? ফার্স্ট অফ অল, স্টিমুলেশনটা এরকম হইতে পারে, স্টিমুলেশনটা হচ্ছে আমরা বাইরে থেকে নার্ভ স্টিমুলেটর দিই না, বিভিন্ন রকম বাইরে থেকে সিগন্যাল দেই, ওইরকম সিগন্যাল হতে পারে। তার মানে বাইরে থেকে আপনি আয়নিক কারেন্ট দিয়েও কি করতে পারেন? সেলটাকে আর্টিফিশিয়ালি স্টিমুলেট করতে পারেন। ওকে, আবার এরকমও তো হইতে পারে, আপনি একটা স্টিমুলেশন দিলেন, মনে করেন আপনার হাতের কোনো একটা জায়গায় আপনি একটা স্টিমুলেশন দিলেন,
কিন্তু স্টিমুলেশনটা বা এই কারেন্টটা বা এই অ্যাকশন পটেনশিয়ালটা এক জায়গায় ক্রিয়েট হয়ে তো থেমে থাকবে না, অ্যাকশন পটেনশিয়ালটা কি করবে, প্রোপাগেট করবে। যেমন মনে করেন আপনার ব্রেইন থেকে একটা সিগন্যাল পাঠালো, এই ব্রেইন সিগন্যালটা আপনার হাত পর্যন্ত চলে যাচ্ছে না, হাত পর্যন্ত সিগন্যালটাকে পাস করতেছে না, তার মানে অ্যাকশন পটেনশিয়ালটা যেখানে ক্রিয়েট হচ্ছে সেখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা কিন্তু ফ্লো করবে। আদারওয়াইজ সিগন্যালটা তো প্লাস পাস করবে না, কমিউনিকেশনটা তো হবে না, বায়োইলেকট্রিক সিগন্যালটা তো পাস করবে না। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই যে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে এটা কিভাবে প্রোপাগেট করে। তার মানে অ্যাকশন পটেনশিয়াল এক জায়গা থেকে ক্রিয়েট হয়ে চাপে ছড়া যায়। তার মানে আমি যখন আপনার মনে করেন একটা হাতের মোটর নার্ভকে মুভ করতে হবে, তখন ওখানে যতগুলো মোটর নার্ভ আছে সব অ্যাক্টিভ করতে হবে। তাহলে একটার মধ্যে সিগন্যাল দিলে বাকিগুলোতেও যদি স্টিমুলেশন হয় তাহলে বাকিগুলোর মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে এবং সেভাবে আমাদের যে কাজটা আছে সে অর্গান সে কাজটা করতে পারবে। তাহলে এই অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেট কিভাবে হয় সেটা আমরা দেখি। তাহলে মনে করেন আমাদের এই যে সেলগুলো আছে, মনে করেন আমরা সেলগুলোকে পাশাপাশি বা ড্র করি, সবগুলো একই রকম সেলের পাশাপাশি ড্র করছি। তাহলে এটা আমাদের সেল 1, এটা হচ্ছে সেল 2, এটা হচ্ছে সেল 3। সবাই একটু খেয়াল করেন। এবার খেয়াল করেন, মনে করেন আমরা এখানের মধ্যে কোন একটা সেল মধ্যে স্টিমুলেশন দিলাম, বাইরে থেকে সিগন্যাল দিলাম বা ব্রেইন থেকে নার্ভ থেকে সিগন্যাল আসলো, যে কোনো ভাবে এটার মধ্যে একটা স্টিমুলেশন আসলো। তাহলে এটা তো সেল, তাহলে এটার মধ্যে যখন স্টিমুলেশন আসবে সেই স্টিমুলেশনটা কি করবে, বাইরে থেকে, এবার দেখেন আমরা একটু ইনফরমেশন দিচ্ছি, বাইরে থেকে আয়নিক কারেন্ট এসে ভিতরের যে প্লাস আছে না, ভিতরে কি প্লাস, বাইরেও প্লাস, ভিতরে প্লাসটা কম বাইরের তুলনায়, বাইরে যে আয়নিক কারেন্ট বাইরে থেকে এসে কি করবে, এখানে প্লাসের পরিমাণটা আস্তে আস্তে বাড়াইতে থাকবে। তাহলে বাইরে থেকে যে আয়নিক কারেন্ট স্টিমুলেশন আকারে আসলো সেটা যদি এখানে প্লাসের পরিমাণটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ বাড়ায়, কতটুকু বাড়াইতে হবে, রেস্টিং পটেনশিয়াল থেকে পর্যন্ত নাও পর্যন্ত এখানে যদি প্লাস পরিমাণ আসতে পারে, তাহলে কি হবে, এখানের মধ্যে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল গুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তার মানে এই যে বাইরে থেকে আয়নিক কারেন্ট স্টিমুলেশন বলতে সেটার আসলে কাজ কি, সেটার কাজ হচ্ছে এই সেলের মধ্যে প্লাসের পরিমাণ বাড়ায় দেওয়া। এবং প্লাসের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছা যাবে, এখানের মধ্যে সোডিয়াম ঢুকা শুরু করবে। সোডিয়াম ঢুকে গেলে অবশ্যই আমরা জানি এর মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে যাবে। তার মানে এখানের মধ্যে কি হবে, ডিপোলারাইজেশন যেটাকে আমরা বলি সেটা হয়ে যাবে। এটা তো এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন এখানের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, স্টিমুলেশনটা এখানে আসলো, পাশের সেলে সে সিগন্যালটা যাবে কিভাবে। আচ্ছা, খেয়াল করেন আপনার বাসায় যখন আপনি বাইরে যখন বাতাস হচ্ছে, আপনার বাসায় বাতাসের জন্য অনেকগুলো জানালা থাকে, ঠিক না, এবং জানালার সাইজ যত বেশি হবে তত বাতাস আসবে। এবং যদি আপনার রুমের মধ্যে কোনো জানালা না থাকে তাহলে বাতাস আসার কোনো চান্সই থাকবে না। সেইম ভাবে একটু খেয়াল করেন এই যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের মাঝখানে কিছু অ্যামাউন্ট অফ উইন্ডো আছে। এই উইন্ডো গুলোর একটা নাম আছে, সেটার নামটা কি, সেটাকে বলা হয় গ্যাপ জাংশন। সবাই কি ধরতে পারতেছেন, এই সেলগুলা দুইটা সেলের মাঝখানে কিছু অ্যামাউন্ট অফ গ্যাপ জাংশন থাকে, এগুলা জাস্ট লাইক আমাদের বাসার উইন্ডো বা জানালা। এই উইন্ডো গুলার কাজ কি, এই উইন্ডো গুলার কাজ হচ্ছে আমার যখন একটা সেলের মধ্যে কোনো সিগন্যাল ক্রিয়েট হচ্ছে সেখান থেকে পাশের সেলে যেন সেটা পাস করতে পারে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন তো, হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম ভিতরে ঢুকতেছে, এগুলা শুধুমাত্র কি এখন তাহলে এখানে ঢুকবে, কিছু অ্যামাউন্ট অফ সোডিয়াম এখন কি হবে, পাশের সেলে চলে যাবে না। তাহলে দেখেন সোডিয়াম গুলা ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকতে ঢুকতে কিছু অ্যামাউন্ট অফ সোডিয়াম এখন কি করবে, পাশের সেলে চলে যাবে। তাহলে পাশের সেলের মধ্যে যদি চলে যায়, পাশের সেলে সোডিয়াম গেলে এখন বলেন পাশের সেলেও কি পজিটিভ বেড়ে যাচ্ছে না। তাহলে পাশের সেলে পজিটিভ বাড়তে বাড়তে এখানে যদি থ্রেশহোল্ড পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে যায় বা এখানকার পটেনশিয়ালটা যদি থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছা যায়, তাহলে সেল 2 এর মধ্যে এখন কি হবে বলেন তো, এটার মধ্যে যে সোডিয়াম চ্যানেলটা আছে সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে না। তাহলে বাইরে থেকে এখন কি করবে, সোডিয়াম তখন ঢুকা শুরু করবে। তার মানে দেখেন আপনি স্টিমুলেশন দিলেন কিন্তু সেল 1 এ, কিন্তু গ্যাপ জাংশনের কারণে সোডিয়াম কিন্তু সেল 2 তে চলে গেল এবং এটার মধ্যে এখন কি করে দিল, এটার মধ্যে স্টিমুলেশন ক্রিয়েট করে ফেললো। তাহলে বাইরে থেকে এই সেল 1 থেকে যে সোডিয়াম গুলো আসলো সেটাই হচ্ছে সেল 2 এর জন্য আসলে কি এক্সটার্নাল স্টিমুলেশন।
এবং যখন সোডিয়ামটা এখানের মধ্যে এসে যাবে, ঢুকা শুরু করবে, তখন দেখেন কন্টিনিউয়াসলি পাশের সেলটাও কি হবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়ে যাবে, রাইট? তাহলে এবার বলেন তো, এটার মধ্যে যখন সোডিয়াম ঢুকা শুরু করতেছে, সেম ভাবে এখানেও কি আছে, গ্যাপ জাংশন আছে না? তাহলে কি হবে, এখান থেকে সোডিয়ামটা পাশের সেলে যাওয়া শুরু করবে। তাহলে পাশের সেলে যাইলে এখানেও পজিটিভের পরিমাণ কি হবে, বাড়তে থাকবে। পজিটিভ বাড়া মানে এখানে পটেনশিয়ালটা যদি আস্তে আস্তে এখন কোথায় চলে যায়, থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছায় যায়, তাহলে বলেন কি হবে, এইটার মধ্যে যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল আছে সেটা কি হবে, সোডিয়াম চ্যানেল অন হয়ে যায়। হয়ে যাবে। এবং সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাওয়া মানে এখানের মধ্যে কি হবে, অ্যাকশন পটেনশিয়াল। পটেনশিয়াল তাহলে ব্যাপারটা কিরকম, আমি যদি আপনাকে এটা সেলের সাপেক্ষে, এখানে আমার এক্সেসে সেল সাপেক্ষে বলছি, সেলের পজিশন সাপেক্ষে, টাইম সাপেক্ষে না, তাহলে খেয়াল করেন ফার্স্টে আমরা যখন স্টিমুলেশন দিলাম, এখানের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, রাইট? এবার আমাদের সোডিয়াম গুলো এর মাঝখানে যাইতে যাইতে পাশেরটায় চলে গেছে, পাশেরটায় যখন এটা রেস্টিং পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে যাবে, রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল ক্রিয়েট হয়ে যাবে, তখন এখানের মধ্যে কি হবে, অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে। সবাই কি বুঝতেছে? এরপর যখন সোডিয়ামটা এখান থেকে পাশেরটায় যাবে, তখন এটার মধ্যে কি হয়ে যাবে, অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল হবে। তাহলে এখন একটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা তাহলে বুঝতে পারলাম স্টিমুলেশন আপনি একদিকে দিলে, এই স্টিমুলেশনটা যেদিকে একই রকম সেল আছে সব দিকে কি হবে, প্রপাগেট করতে থাকবে। কারণ আপনাকে এক ডিরেকশনে দেখাইলাম, কিন্তু এটা কি সেলগুলো কি সবসময় এক ডিরেকশনে থাকবে? সেল একই রকম সেল যেদিকে যেদিকে থাকবে, সকল দিকে আসলে কি থাকবে, এই প্রপাগেশনটা হইতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা আমি তো আপনাকে যে এখানে দেখাইলাম সেলটা এরকম আছে, ঠিক না? যদি এখন এমন হয় স্টিমুলেশনটা মাঝখানে ক্রিয়েট হয়েছে, তাহলে কি হবে, বামেও যাবে এটা, ডানেও যাবে, পারছি? তাহলে যতক্ষণ পর্যন্ত সেলগুলা সেম টাইপ সেলগুলা, এগুলার মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা এভাবে করে প্রপাগেট করতে থাকবে। তাহলে আমরা ফার্স্টে দেখছিলাম স্টিমুলেশন দিলে কিভাবে আমার অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়, এখন দেখলাম অ্যাকশন পটেনশিয়াল কিভাবে সেলে জেনারেট হয়। তাহলে দেখেন ফার্স্ট সেলের মধ্যে স্টিমুলেশনটা ছিল এক্সটার্নাল অথবা নার্ভ থেকে অথবা যে কোনো জায়গা থেকে, কিন্তু পরের সেলের মধ্যে স্টিমুলেশনটা আসছে কোত্থেকে, নেইবার সেল থেকে, সেল 2 থেকে, তার মানে নেইবার সেল থেকে। তাহলে দেখেন এইভাবে নেইবার সেল গুলাই এখন স্টিমুলেশন করে করে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট করে দিচ্ছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন এই কনসেপ্টটা? জি স্যার। তাহলে কেউ আমাকে একটু বলেন, আমরা অ্যাকশন পটেনশিয়াল তাহলে ক্রিয়া বুঝলাম, বুঝলাম, কেউ একটু বলেন তো এটার স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে, কত কিসের উপর ডিপেন্ড করে? স্টিমুলেশনের উপরে। স্টিমুলেশনের উপর। আচ্ছা, স্টিমুলেশনের উপর। ওকে, স্টিমুলেশন বললেন যে, তাহলে সেটা বলি। মনে করেন এখানে হিউজ অ্যামাউন্ট অফ স্টিমুলেশন হলো, এটার মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, কত ফাস্ট স্পিড, তার মানে কত ফাস্ট পাশের সেলটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে, পাশের সেলে কত ফাস্টার অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে, সেটা যখন আমরা বলবো তখন সেটাকে আমরা বুঝাচ্ছি স্পিড। তাহলে বলেন এখানের মধ্যে আমি যখন স্টিমুলেশন দিই, অনেক বেশি অ্যামাউন্টে স্টিমুলেশন দিলাম, অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে গেল, সেটার সাথে পাশের সেলে কত তাড়াতাড়ি ক্রিয়েট হবে, সেটা কিভাবে? গ্যাপ জাংশন যত বেশি থাকে তাড়াতাড়ি এরকম। ওকে, তাহলে সহজভাবে একেবারে আমরা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিডটা ডিপেন্ড করতেছে এখানের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার কত তাড়াতাড়ি পাশের সেল ক্রিয়েট হবে, রাইট? আমি যদি স্পিড বলি তাহলে স্পিড কি, স্পিড বেশি হবে কখন, যখন একটা সেল 1 এর মধ্যে যখন অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, সেল 2 তে অ্যাকশন পটেনশিয়ালটা যত তাড়াতাড়ি ক্রিয়েট হবে। তাহলে কি বলেন, সেল 1 থেকে সেল 2 টা ক্রিয়েট হচ্ছে, তাহলে আমরা এটা ভাবে বলতে পারি সেল 2 টা কত তাড়াতাড়ি অ্যাকশন, এটা আসলে ফুললি ডিপেন্ড করতেছে রেস্টিং পটেনশিয়াল থেকে সে অ্যাকশন পটেনশিয়াল বা থ্রেশহোল্ড পটেনশিয়ালে কত হয়ে যাচ্ছে।
রেস্টিং পটেনশিয়াল থেকে কোন একটা সেলকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে নিতে কত টাইম লাগতেছে এটার উপরই আসলে ডিপেন্ড করতেছে যে সেল 1 থেকে সেল 2 তে কত তাড়াতাড়ি অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। কথা কি বুঝে গেছে? সেল 2 তে যখন রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাবে তখনই অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। এইখানকার মাঝখানে টাইমটা আসলে কন্ট্রোল করবে যে সেল 2 তে পটেনশিয়ালটা ক্রিয়েট হবে। তাহলে এটা সবচেয়ে কুইক বুঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি আমরা যদি দেখি, বলেন তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা কি হতে পারে? একজন তো অলরেডি বললো ইজিয়েস্ট ওয়ে যে দেখতে পাচ্ছি এখানের মধ্যে বিভিন্ন রকম গ্যাপ জাংশন আছে। আমরা আবার ড্র করি, এখানের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গ্যাপ জাংশন আছে। যদি এখানে গ্যাপ জাংশনের পরিমাণটা বেশি হয় আর এই গ্যাপটা বেশি উইন্ডো বেশি থাকে তাহলে কি হবে? বেশি অ্যামাউন্ট অফ সোডিয়াম এখান থেকে কি হবে এখানে যাবে। তাহলে একই সাথে অনেক সোডিয়াম যদি পাশের সেলে চলে যায় পাশের সেলে পজিটিভ আয়নের পরিমাণ বেশি হয়ে গেল না? অনেক কি হলো পজিটিভ আয়নের পরিমাণ বেশি হয়ে গেল। তাহলে এটার মধ্যে রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে কই চলে যাবে? অনেক কম টাইমে চলে যাবে, এবং কম টাইমে চলে গেলে অনেক কম টাইমের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। তাহলে সেল 1 স্টিমুলেশন হওয়ার পর সেল 2 মধ্যে পৌঁছার টাইমটা সেটার উপর ডিপেন্ড করতেছে আমার অ্যাকশন পটেনশিয়ালের প্রোপাগেশন স্পিডটা। সবাই কি কথা বুঝতে পারছেন? সবাই কি কনসেপ্টটা ধরতে পারছেন? জি স্যার। কেউ কি আছেন বুঝেন নাই? খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। আচ্ছা আমি আবার বলতেছি, সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে সেটা তো আমাদের ক্লিয়ার। এবার আমরা যেটা দেখলাম অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে প্রোপাগেট করতেছে। অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশনটা কিভাবে হচ্ছে এক সেল থেকে আরেক সেলের মধ্যে আমাদের যে উইন্ডো আছে সেই উইন্ডোর মাধ্যমে আসলে এটা ক্রিয়েট হচ্ছে। এবং এটার মধ্যে আমরা কিছুক্ষণ আগে অলরেডি দেখে ফেললাম, সেটা হচ্ছে যে আছে এটার মধ্যে যদি আমার গ্যাপ জাংশন আছে সেটার অ্যামাউন্ট অফ গ্যাপ জাংশন বেশি হয় তাহলে এখান থেকে সোডিয়াম অনেকগুলা এখান থেকে সেল 1 থেকে সেল 2 তে যাবে, এবং বেশি অ্যামাউন্ট অফ সোডিয়াম যদি 1 থেকে 2 তে যায় তাহলে খুব কুইক সময় এখানে পজিটিভের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে এটা রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছে যাবে খুব কুইক। তাহলে এটার মধ্যে স্টিমুলেশন হয়ে যাওয়ার পর পাশেরটায় থ্রেশহোল্ড পটেনশিয়াল পৌঁছানোর টাইমটা যত ফাস্ট করতে পারবো তত কুইক সেকেন্ডটার মধ্যে স্টিমুলেশন হয়ে যাবে। এবং এই যে স্পিডটা আছে এই স্পিডটা টোটালি ডিপেন্ড করতেছে দুইটা সেলের মাঝখানে কি পরিমাণ কমিউনিকেশন আসলে আছে সেটার উপর। তাহলে এটা আসলে সেল টু সেল ভ্যারি করে, এবং তার মানে সেল টু সেল অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন স্পিডটাও ভ্যারি করবে। তার মানে যেই সেলগুলায় একই রকম সেলগুলোর মধ্যে গ্যাপ জাংশনের পরিমাণের উপর বেস করে আসলে অ্যাকশন পটেনশিয়ালটা কত কুইক ফ্লো করবে সেটা আসলে কন্ট্রোল হচ্ছে। যদি গ্যাপ জাংশনটা কম থাকে তাহলে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার পর পরের অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েশনের টাইমটা কি হবে? বেশি হবে, কি হবে? তার মানে স্পিডটা কি হবে? কম হয়ে যাবে হবে। তার মানে আমরা বলতে পারি স্লো স্পিড হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কথাটা আবার বলতেছি খেয়াল করেন। তার মানে কোন সেলের মধ্যে যদি গ্যাপ জাংশন কম থাকে তাহলে স্পিডটা কি হবে? স্লো। কিন্তু যদি গ্যাপ জাংশনের পরিমাণ বেশি হয় তাহলে বেশি মানে বেশি অ্যামাউন্ট অফ একটা থেকে তার মধ্যে যাচ্ছে, এখানে কুইক পরিমাণে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছে যাবে এবং কুইক অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে। তাহলে আমরা বলতে পারবো এটার স্পিডটা আসলে কি হবে? ফাস্ট হবে। এবং এই যে আমরা স্পিডটা বলছি অ্যাকশন পটেনশিয়াল স্পিড স্লো ফাস্ট এগুলা আসলে তাহলে টোটালি ডিপেন্ড করতেছে দুইটা সেলের মাঝখানে কি পরিমাণ গ্যাপ জাংশন আছে এবং কি পরিমাণ তাদের মধ্যে কমিউনিকেশন আছে সেটার উপর। এবং ডিফারেন্ট সেলের ডিফারেন্ট স্পিড হয়, যেমন নিউরনের স্পিড অনেক ফাস্ট, হার্টের স্পিড হার্টের বিভিন্ন হার্টের যে আমাদের বিভিন্ন গুলো ভাগ আছে সেগুলোর মধ্যে ডিফারেন্ট স্পিডে অ্যাকশন পটেনশিয়াল ফ্লো করে, যেটা আমরা কার্ডিয়াক অ্যাক্টিভিটিস দেখার সময়
ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখেন মোটামুটি তাহলে আজকে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এই যে অ্যাকশন পটেনশিয়ালটা আছে, এই অ্যাকশন পটেনশিয়ালটার মধ্যে কি কি ইম্পর্টেন্ট পার্ট আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটার মধ্যে আমরা কিভাবে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট করতেছি। তারপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটার মধ্যে কিভাবে কতক্ষণ সময় পর্যন্ত আমরা বাইরে থেকে সিগন্যাল দিলেও কোনো লাভ নাই। তারপর ইম্পর্টেন্ট পার্ট কি আজকে যা জানলাম, অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করে। তাহলে আমাকে কেউ একজন বলেন, আমরা তাহলে নতুন ডেফিনেশন অফ স্টিমুলেশন পাইলাম আজকের ক্লাসের পর। আমরা কি বুঝলাম স্টিমুলেশনের আসলে মেইন কাজটা কি? একটা স্টিমুলেশনের আসলে মেইন কাজ কি হবে বলেন তো? রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমাদের যে কোনো সেলের মধ্যে রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোটাই হচ্ছে যে কোনো এক্সটার্নাল স্টিমুলেশনের মেইন পারপাস। এটার আরো নাম আছে, যেমন এটাকে ইভোক পটেনশিয়াল বলা হয়। তার মানে বিভিন্ন সেলের মধ্যে একটা সার্টেন পটেনশিয়াল রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল পৌঁছানোর এই পটেনশিয়ালটা পৌঁছালে আসলে স্টিমুলেশনের কাজ শেষ। এবং এই স্টিমুলেশনটা এক্সটার্নাল ওয়েতেও দেওয়া যেতে পারে। তার মানে বাইরে থেকে মনে করেন আপনি সার্কিট দিয়ে স্টিমুলেশন দিতে পারেন, অথবা আপনার ব্রেইন থেকে নার্ভ হয়েও এই সিগন্যালটা আসতে পারে, ব্রেইন আপনাকে এই সিগন্যালটা দিতে পারে। কিন্তু অথবা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কি, নেইবারিং সেল, নেইবারিং সেল থেকেও আপনার স্টিমুলেশনটা আসতে পারে। তার মানে পাশের সেলও বেসিক্যালি এই স্টিমুলেশনটা ক্রিয়েট করতে পারে। তার মানে এই যে স্টিমুলেশনটা ক্রিয়েশন হচ্ছে বা স্টিমুলেশনটা আসতেছে, যেটার কারণে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, এটা আসলে অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এক্সটার্নালি হতে পারে, নার্ভ থেকে আসতে পারে, অথবা পাসিভ সেল থেকে স্টিমুলেশন হয়ে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হতে পারে। এবং স্টিমুলেশনের মানেই হচ্ছে রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর ক্যাপাসিটি। এবং এইখানে পৌঁছানোর যে টাইমটা আছে সেই টাইমের উপর বেস করে যেটা আসতেছে সেটার নাম কি, অ্যাকশন পটেনশিয়ালের স্পিড বা প্রোপাগেশন স্পিড। রাইট? তাহলে এটা কি সবাই বুঝতে পারছেন এই কনসেপ্টটা? এবং যখনই একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে এটার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট পার্ট আসছে। ফার্স্ট পার্টটা কি বলেন তো? ইনিশিয়াল এটা থাকবে রেস্টিং পটেনশিয়ালে, তারপর এটার মধ্যে কি হবে, ডিপোলারাইজেশন স্টিমুলেশন আসার পর। তারপর এটার মধ্যে কি হবে বলেন? রিপোলারাইজেশন। ভেরি গুড, রিপোলারাইজেশন। তারপর এটার মধ্যে আবার রেস্টিং পটেনশিয়াল। তাহলে মানে ব্যাপারটা কি একটা সাইকেলের মতো না? রেস্টিং পটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, দেন আবার রেস্টিং পটেনশিয়াল। তাহলে এই যে আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনটা আছে এটা আসলে একটা সাইকেলের মতো। এই কনসেপ্টটা আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে এই যে রেস্টিং পটেনশিয়াল আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনটা আছে, মানে রেস্টিং পটেনশিয়াল থেকে আবার রেস্টিং পটেনশিয়াল আসতেছে, এটা কিন্তু একটা সাইকেলের মতো। যে কোনো সুস্থ সেলের মধ্যে ঘটনাটা ঘটবেই। ফার্স্টে রেস্টিং পটেনশিয়ালে থাকবে, সেখান থেকে ডিপোলারাইজেশন, দেন আবার রিপোলারাইজেশন হবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি ডিপোলারাইজেশন না হয় তাহলে কি হবে দেখেন তো, রেস্টিং পটেনশিয়াল থেকে ডিপোলারাইজড হয়ে সে একটা পটেনশিয়ালে গিয়ে বসে থাকবে। সেলটা তো আর কোনো কাজ করতে পারবে না। বাইরে থেকে স্টিমুলেশন আসলে রেস্টিং পটেনশিয়ালে থাকতে হবে না, সে যদি না থাকে তাহলে তো অ্যাকশনটা ক্রিয়েট হবে না। তখন সেলটার মধ্যে এই অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হবে না এবং বায়োইলেকট্রিক সিগন্যাল তখন আসলে জেনারেট হবে না, ওই অর্গানটা প্রপারলি কাজ করবে। এভাবেই আসলে যে কোনো একটা সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে নাকি এবং সেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের রেট থেকে আমরা বুঝতে পারি সেলটা কতটুকু ভালো আছে নাকি না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এবার আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা তাহলে বুঝতে পারলাম যে এই যে স্টিমুলেশনটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট টু কি অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্টিমুলেশন ছাড়া অ্যাকশন পটেনশিয়াল জেনারেটই হবে না। আচ্ছা, কিন্তু সবকিছুতে যেমন এক্সেপশন আছে, এখানেও কিছু এক্সেপশন আছে। কিছু অ্যামাউন্ট অফ স্পেসিফিক সেল আছে যেগুলার নাম হচ্ছে পেসমেকার সেল।
পেসমেকার নাম কম বেশি আপনারা শুনছেন, আপনারা হার্টের পেসমেকার নাম শুনছেন। তো এরকমই আসলে কিছু সেল আছে যেগুলো স্পেশাল টাইপ অফ সেল, আসলে এগুলা বা স্পেশাল টাইপ অফ আমরা বলতে পারি অর্গান, বা অর্গান গুলো স্পেসিফিক টাইপ অফ প্যাটার্নে ফলো করে, এবং এই প্যাটার্নটা হচ্ছে তাদের মধ্যে স্পেশাল টাইপ অফ একটা সেল আছে যেটার নাম হচ্ছে পেসমেকার সেল। এই পেসমেকার সেলটার কাজ যেটা হচ্ছে, এগুলার অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের জন্য কোনো স্টিমুলেশন লাগে না। ওরা আমাদের আমাদের বডিতে অনেক নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই অটোমেটিকলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে থাকে। তাহলে এই পেসমেকার সেলগুলা কি বাইরে থেকে স্টিমুলেশন না দিলেও এগুলার মধ্যে কি হবে, এগুলার মধ্যে কন্টিনিউয়াস একটা রেটে স্টিমুলেশন ক্রিয়েট হতে থাকে। এবং এগুলো আসলে কি দিয়ে কন্ট্রোল হয়, আমাদের বডির মধ্যে যে নার্ভাস সিস্টেম গুলো আছে, এগুলো আমরা লেটার অন দেখবো, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, যেগুলো আমরা পরে ডিসকাস করবো। এই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই এইটার স্পিডটা কন্ট্রোল হয়, যে এটা নির্দিষ্ট সময় পর পর পালস ক্রিয়েট করতে থাকে। ওই যে আমরা 555 টাইমারে দেখছিলাম না, স্টেবল অপারেশন, অনেকটা স্টেবল অপারেশনের মতো এখানে ক্রিয়েট করতে থাকে। এবং সেই জন্যই অনেক সময় আমরা দেখবো পেসমেকার কিভাবে ডিজাইন করতে হয়, বা পেসমেকার সেল কাজ না হলে ওগুলাকে রিপ্লেস করার জন্য 555 টাইমারের মতো সার্কিট আসলে ইউজ করা যায়। এটা অপারেশনটা অনেকটা এরকম, একটা নির্দিষ্ট সময় পর পর পালস আসতে থাকে। আমাদের বডিতে এরকম অনেকগুলা সেল আছে যেগুলায় বাইরে স্টিমুলেশন না আসলেও নিজে থেকে পালস ক্রিয়েট করতে থাকে। সেই সেলগুলার মধ্যে এক ধরনের সেল হচ্ছে পেসমেকার সেল, যেটা আমাদের হার্টের মধ্যে আছে। হার্টের মধ্যেই, হার্টে কিন্তু এক্সটার্নাল স্টিমুলেশন না দিলেও ইন্টারনালি নিজেরাই পালস ক্রিয়েট করে করে হার্টকে কাজ করাচ্ছে। আর যদি কারো পারফেক্টলি কাজ না করে, তাকে তো বাইরে থেকে এক্সটার্নাল স্টিমুলেশন দিতেই হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের এই যে স্টিমুলেশনের কনসেপ্টটা আছে, স্টিমুলেশনের মেইন কাজটা কি আমরা সবাই বুঝছি? কি কাজ? রেস্টিং পটেনশিয়াল থেকে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানো। এবং এটা না হইলে কোনো আমাদের কি হবে না, সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেটই হবে না। এবং এইখান থেকে কনসেপ্টের নাম আসছে কি, অল অর নান থিওরি। এবং এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পাইলাম, কিন্তু এখানে এক্সেপশন আছে। এক্সেপশন কি? যেটা আমাদের স্টিমুলেশন ছাড়াও কাজ করে, সেগুলো কি? পেসমেকার সেল। পেসমেকার সেল। এবং পেসমেকার সেল স্পেশাল টাইপ অফ সেল, এগুলা আমাদের কি বাইরের কোনো স্টিমুলেশন ছাড়াও আসলে ক্রিয়েট হইতে পারে। তাহলে দেখেন আজকে কিন্তু আমরা ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস ডিসকাস করলাম, এবং এই যে ডিসকাশন গুলো করলাম আমাদের হোল সেমিস্টারে বাকি সকল টপিকসে কিন্তু এই জিনিসটা আসবে। এবং আমরা কিন্তু নেক্সট ইয়ার কখনো, হ্যাঁ 72 কিছু বলবেন, কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা কিন্তু নেক্সটে এটা নিয়ে অনেক, আমাদের যখনই এক্সপেরিয়েন্স আসবে আমরা কিন্তু এগুলো আর কখনো রিপিট করব না। সেটা কি, আমাদের ফার্স্টে হয় ডিপোলারাইজেশন, তারপর হয় রিপোলারাইজেশন। এটা আমাদের একদম মানে এটা রুলস এর মতো, এই জিনিসটা আমরা নেক্সট আর কখনো ডিসকাস করব না, এটা একদম থাম্বস রুলের মতো ধরে নিব, এটা হবে। তো এই যে আজকে ক্লাসে আমরা যেগুলো দেখলাম সেগুলা থেকে আমরা মোটামুটি তাহলে কি বুঝলাম? অ্যাকশন পটেনশিয়াল কিভাবে জেনারেট হয়, রিফ্র্যাক্টরি পিরিয়ড কি জিনিস, রিফ্র্যাক্টরি পিরিয়ড কি জিনিস, এটার মধ্যে দুইটা ভাগ, এটাও দেখলাম। এন্ড দেন লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেশন। ক্লিয়ার সবার? সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? কারো কি কোনো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের লাস্টে আপনারা কে কি বুঝছেন সেটার উপর বেস করে আমি কিছু কোয়েশ্চেন আপনাদের করব। আপনারা যেটা করবেন সবাই আমাকে সিলেক্ট করে চ্যাটে অ্যানসার গুলো দিবেন, একটা একটা করে কোয়েশ্চেন। ফার্স্ট অ্যাবসলিউট, এখন দিয়ে না, আমি বলার পর তারপর। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড বেসিক্যালি কোন সময়টা? ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন।
স্টিমুলেশন পারপাসটা কি, বা স্টিমুলেশনের মেইন ওয়ার্কটা কি? স্টিমুলেশনের পারপাস বা স্টিমুলেশনের মেইন ওয়ার্কটা কি? ফার্স্ট হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের টাইমটা কি, বা এটা কখন হয়? স্টিমুলেশনের মেইন কাজটা কি? থার্ড, আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন আছে, এর স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে, কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে? ওকে, এবং লাস্ট, স্টিমুলেশন ছাড়াও অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন কোথায় হয়? তাহলে আমি 4টা কোয়েশ্চেন করলাম, আপনারা আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, একই সাথে 4টা অ্যান্সার লিখেন 1 2 3 4 করে আমাকে তারপর চ্যাটে পাঠিয়ে দেন। আমি কোয়েশ্চেনগুলো আবার বলছি। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কখন ক্রিয়েট হচ্ছে? স্টিমুলেশনের মেইন পারপাসটা আসলে কি? অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে? এন্ড লাস্ট, স্টিমুলেশন ছাড়াও যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় সেগুলা কোথায় হয়? সেটার অ্যান্সারটা আমাকে একসাথে 1 2 3 4 করে লিখে একবারে পাঠিয়ে দেন। আমাকে সিলেক্ট করে তারপর অ্যান্সারটা পাঠিয়ে দেন। আপনাদের সময় হচ্ছে এটার জন্য 7 মিনিটস। আমাদের ক্লাস টাইম আর 7 মিনিটস আছে, 7 মিনিটস হচ্ছে আপনাদের টাইম। কুইক আপনারা সবাই অ্যান্সার গুলা পাঠিয়ে দেন। আমার কোয়েশ্চেন যদি কেউ না বুঝেন আমাকে বলবেন, আমি আবার কোয়েশ্চেন গুলো বলবো, কোনো সমস্যা নেই। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কোন সময়টায় হয়? স্টিমুলেশনের মেইন পারপাসটা আসলে কি? অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন স্পিড কিসের উপর ডিপেন্ড করে? এবং স্টিমুলেশন ছাড়াও অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় কোন সেলে? যারা অ্যান্সার দিয়ে দিচ্ছেন তাদের কাজ শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ, তারা লিভ নিয়ে নিতে পারে। যারা অ্যান্সার দিয়ে দিচ্ছেন তারা লিভ নিয়ে যেতে পারে, আমাদের ক্লাস এখানেই শেষ। আর যারা অ্যান্সার দেননি আমি তাদের জন্য ওয়েট করতেছি। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। না স্যার কোশ্চেনটা চাচ্ছিলাম স্যার, কোশ্চেনটা এখানে পেয়ে গেছি স্যার। যারা অ্যান্সার দিয়ে দিচ্ছেন আপনাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন। আর যারা অ্যান্সার দেন নাই তারা কুইক অ্যান্সার গুলা দিও। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কোন সময়টায় ক্রিয়েট হয়? স্টিমুলেশনের মেইন পারপাসটা কি? অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন স্পিড কিসের উপর ডিপেন্ড করে? স্টিমুলেশন ছাড়া যে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় সেই সেলগুলার নাম কি? খুবই সহজ আসলে কোয়েশ্চেন। আপনি ক্লাসে আসলে ছিলেন নাকি এটাই আসলে মেইন। আপনি আপনার ফ্রেন্ডের থেকে কপি করতে গেলে হয়তো কিছু ভুল করে ফেলবেন, সেটাই আমি আসলে দেখতে পাচ্ছি। আপনার যদি অ্যান্সার দেওয়া হয়ে যায় আপনি ক্লাস থেকে লিভ নিতে পারেন। অ্যান্সার দেওয়া হয়ে গেলেই আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। আমাদের ক্লাস আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
যারা এখনো অ্যান্সার দেন নাই কুইক অ্যান্সার দিয়ে দেন। আর 2 মিনিট টাইম আছে ক্লাসের। যারা এখনো অ্যান্সার দেন নাই কুইক অ্যান্সার দিয়ে দেন। আর অ্যান্সার দেওয়া হয়ে গেলে আপনারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। আপনাদের ক্লাস আজকে এতটুকু।